নিয়ে কথা বলবো, সেটা অন স্পেসিফিক রিকোয়েস্ট। এটাতে আমাকে বলা হয়েছিল যে ফৌজদারি আদালতের রিভিশন ক্ষমতা নিয়ে কথা বলতে। আমি যদি নর্মাল কোশ্চেনটা বলি, কোশ্চেনটা হচ্ছে ফৌজদারি আদালতের রিভিশন ক্ষমতা নিয়ে আলোচনা করো এবং ফৌজদারি আদালত মানে হাইকোর্ট বিভাগ কিংবা দায়রা বিভাগ খালাস আদেশ বাতিল করে দণ্ডাদেশে পরিণত করতে পারে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। আমি যখন কোশ্চেনটা শুরু করব, আমি যদি কোশ্চেনের অ্যান্সারটাকে সাজাই, আমি সর্বপ্রথম একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। আমি ইন্ট্রোডাকশনটা এখানে কি দিতে পারি, যেহেতু এটা ফৌজদারি কার্যবিধি আইনের একটা ব্যাপারে বলা হয়েছে, সেহেতু আমি দিতে পারি রিভিশন সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 32 অধ্যায়ে 435 থেকে 442 ধারায় আদালতের রিভিশন ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। খুবই সিম্পল, ডান। এরপরে আমরা চলে যাব রিভিশনের ডেফিনিশনে। এখন রিভিশনের ডেফিনিশন বই অনুযায়ী ইজ টু টাফ। আমি যদি খুব নর্মাল ওয়েতে একটা ডেফিনিশন তোমাদেরকে বলি, যে বিচার ব্যবস্থার শৃঙ্খলা ও সামঞ্জস্যতা বজায় রাখতে, আবার বলি বিচার বিভাগে শৃঙ্খলা এবং সামঞ্জস্যতা বজায় রাখতে, ন্যায় বিচার নিশ্চিত করতে এবং অধীনস্থ আদালতের ক্ষমতা বহির্ভূত কার্যক্রম পূর্বেই বাধা দিতে। আবার বলতেছি, বিচার ব্যবস্থায় শৃঙ্খলা ও সামঞ্জস্যতা বজায় রাখতে, ন্যায় বিচার নিশ্চিত করতে, নিম্ন আদালতের কিংবা অধীনস্থ আদালতের ক্ষমতা বহির্ভূত কার্যক্রম পূর্বেই বাধা দিতে, বিচার প্রার্থীদের সময় ও অর্থ অপচয় রোধ করতে, অধীনস্থ আদালতের উপর ঊর্ধ্বতন আদালতের একটা এখতিয়ার থাকে। এই তদারকির এখতিয়ারকেই সাধারণ ভাষায় রিভিশন বলা হয়। আবার খুব সিম্পল ভাষায় বলি যে বিচার ব্যবস্থার সামঞ্জস্যতা এবং শৃঙ্খলা বজায় রাখতে, ন্যায় বিচার নিশ্চিত করতে অধীনস্থ আদালতের কোনো আইনের অপব্যবহার কিংবা কোনো কার্যবিধির অপব্যবহার হওয়ার পূর্বেই রোধ করতে, বিচার প্রার্থীর অর্থ এবং সময় অপচয় রোধ করতে অধীনস্থ আদালতের উপর ঊর্ধ্বতন আদালতের একটা তদারকি থাকে। এই তদারকি ক্ষমতাকে বলা হয় হচ্ছে রিভিশন ক্ষমতা। আরো যদি সিম্পলি বলি, যে ন্যায় বিচার নিশ্চিত করতে, বিচারের সামঞ্জস্যতা এবং হচ্ছে তোমার কি বলা হয় শৃঙ্খলা বজায় রাখতে অধীনস্থ আদালত যাতে বিচার বহির্ভূত মানে কার্যবিধির বহির্ভূত কোনো কাজ না করতে পারে, এই কারণে অধীনস্থ আদালতের উপর ঊর্ধ্বতন আদালতের একটা তদারকি ক্ষমতা থাকে। এই ক্ষমতাকে আমরা বলতে পারি রিভিশন। সো রিভিশনের সংজ্ঞাটা আমাদের শেষ হয়ে গেল। ফার্স্ট ইন্ট্রোডাকশন আসলো, ইন্ট্রোডাকশনের পরে আসলো রিভিশন কোনটা। তো যেটা বললাম, রিভিশনের সংজ্ঞা, রিভিশন সম্পর্কে বলা আছে চ্যাপ্টার 32 সেকশন 435 থেকে 442 পর্যন্ত। ঠিক আছে, শেষ। এখন রিভিশন কে ক্ষমতা প্রয়োগ করতে পারে, এর পরের পার্টটা যেটা রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে কে কে। এক নাম্বার হচ্ছে হাইকোর্ট ডিভিশন, আমি ইংলিশ বাংলা মিলিয়ে লিখছি। হাইকোর্ট ডিভিশন এটা হচ্ছে 439 অনুযায়ী, এই যে ধারা, এটা 439 ধারা অনুযায়ী হচ্ছে হাইকোর্ট ডিভিশন রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে ফৌজদারির ক্ষেত্রে। আর হচ্ছে দায়রা আদালত, এটা হচ্ছে 439 এর এ, 439 এর এ অনুযায়ী, এটা বাংলায় লিখবা তোমরা। এই দুইটা হচ্ছে, এরপরে চলে গেল, শেষ, ডান। ইন্ট্রোডাকশন গেল, সংজ্ঞা গেল রিভিশনের সঙ্গে। এরপরে কোন কোন আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে, এই দুইটা আদালত হচ্ছে আমাদের রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। ওকে, আমি একটু তাড়াতাড়ি করছি, লেকচারগুলো অনেক বড় হয়ে যায়, যেহেতু এটা ভার্সিটির জন্য না, আমার এত বোঝানোর কিছু নেই, এটা আপনাদের জাস্ট যে একটু বোঝার দরকার, একটু হিন্টসের দরকার, আমি মেইন জিনিসগুলো বলে দিচ্ছি, ডান। এরপরে এই রিভিশন ক্ষমতার মধ্যেই কিভাবে রিভিশন ক্ষমতা প্রয়োগ করা যায়। ঠিক আছে, আমরা হাইকোর্টের রিভিশন ক্ষমতাটা দেখলাম কততে, 439 আর দায়রা আদালতের 439 এর এ। খুব সিম্পল, শেষ। এরপরে রিভিশন ক্ষমতা কি
কিংবা নরমালি রিভিশন ক্ষমতা, হাইকোর্টের রিভিশন ক্ষমতা। নরমালি এটা যদি এটার আন্ডারে যদি আমরা লিখি হাইকোর্ট এর হাইকোর্টের রিভিশন ক্ষমতার আন্ডারে আমরা প্রথম পয়েন্ট কোনটা পাবো? প্রথম পয়েন্ট পাবো হচ্ছে মামলার নথি তলবের ক্ষমতা। এই মামলার নথি তলবের ক্ষমতাটা হাইকোর্ট পায় হচ্ছে 435 ধারায়। এই 435 ধারায় দুইটা কারণে সে নথি তলব করতে পারে। একটা হচ্ছে অধীনস্থ আদালতের সিদ্ধান্ত, দণ্ডাদেশ বা আদেশের, ঠিক আছে, সত্যতা, আইনগত বৈধতা যাচাই করার জন্য। কোন কোন কারণে? একটা হচ্ছে অধীনস্থ আদালতের, খুব সহজে লিখে, অধীনস্থ আদালতের দণ্ডাদেশ, আদেশ কিংবা সিদ্ধান্ত এর বৈধতা, সত্যতা যাচাই করতে, ঠিক আছে। আর 2 নম্বরের ব্যাপার হচ্ছে খুব সিম্পল কথা, নিম্ন আদালতের কার্যধারা ঠিকমতো অনুসরণ করতেছে কিনা। আমি আর এত লিখবো না, আসলে এটা জাস্ট মুখে বলতেছি। তো এই দুইটা কারণ হচ্ছে নথি তলব করতে পারে 435 ধারায় হাইকোর্ট। আমরা এটা হাইকোর্টের রিভিশন ক্ষমতার আন্ডারে ফার্স্ট আসলো হচ্ছে এটা মামলার নথি তলবের ক্ষমতা 435 ধারায় দুইটা কারণে। একটা হচ্ছে অধীনস্থ আদালতের দণ্ডাদেশ, আদেশ কিংবা সিদ্ধান্ত এর সত্যতা, আইনগত বৈধতা যাচাই করার জন্য হাইকোর্ট বিভাগ যে কোনো সময় নথি তলব করতে পারে। আর সেকেন্ড হচ্ছে নিম্ন আদালত ঠিকমতো কার্যধারাটা অনুসরণ করতেছে কিনা এটা জানার জন্য। চলে গেল 1 নাম্বার, নথি তলবের ক্ষমতা, ঠিক আছে। আমরা 2 নম্বরে চলে আসি। 2 নাম্বার হাইকোর্টের কি ক্ষমতা আছে? সেটা হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে জামিন দেওয়া। এটা হচ্ছে 435 ধারায়। বাকি আরো সাবসেকশন থাকে, এত কিছু দুনিয়ার কারো মনে থাকবে না, সো ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট। সিম্পল ওয়েতে জিনিসটা মনে রাখার চেষ্টা করো যে খাতা দেখবে সে একজন জাজ, সো অবভিয়াসলি তার মাথায় এতটুকু থাকবে যে সব ল মুখস্থ করা যায় না। সো 435 ধারায় হচ্ছে যখন রিভিশন ক্ষমতা হাইকোর্ট প্রয়োগ করতে থাকবে, ঠিক আছে, তখন চাইলে হাইকোর্ট আসামিকে জামিন দিতে পারবে 435 ধারায়। শেষ এটা। 3 নম্বর পয়েন্টে আসো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দণ্ড কার্য, এটা দণ্ড কার্যকরীকরণ স্থগিত করবে। এটা হচ্ছে 426 ধারায়। হাইকোর্ট বিভাগ যখন এই রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে তখন যে যদি দ্বন্দ্বটা কোনো একটা দণ্ড কার্যকর থাকে সেটা হচ্ছে 426 ধারা আন্ডারে হাইকোর্ট বিভাগ চাইলে দণ্ড কার্যকরীকরণ স্থগিত করে দিতে পারবে 426 ধারায়। শেষ 3 নাম্বারটা। এরপরে 4 নাম্বার হচ্ছে আসামিকে গ্রেফতারের আদেশ। আসামিকে গ্রেফতারের আদেশ, এটা কত ধারা? এটা হচ্ছে 427। এই ফৌজদারি কার্যবিধি 427 ধারা অনুযায়ী যখন হাইকোর্ট কোন রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে, সো যে আসামি খালাসে আছে তাকে গ্রেফতার করার আদেশ দিতে পারে। দেখো মনে রাখো, গ্রেফতার করার আদেশ দিতে পারে। এরপরে 5 নাম্বার হচ্ছে 428 ধারা অনুযায়ী ইসে করতে পারে, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। যেই সাক্ষ্য গ্রহণ এই পর্যন্ত করা হয়েছে তার চেয়ে বেশি আবার অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে হাইকোর্ট বিভাগ। এরপরে হচ্ছে
আর একটা আছে, সেটা হচ্ছে 6 নাম্বার হচ্ছে আসামির শাস্তি বাড়াতে পারে। মানে যে শাস্তিটা আছে সেটা বাড়াইতে পারে। এটা হচ্ছে 439 এর 1 অনুযায়ী, 439 এর 1 বিধি আর কি সাবসেকশন 1 অনুযায়ী আদালত হাইকোর্ট রিভিশন ক্ষমতা চলার সময় চাইলে যেই লোক যার যেইটা রিভিশন ক্ষমতা আসতেছে তার শাস্তি বাড়াইতে পারে। ঠিক আছে, শেষ। এটা সেকেন্ড পার্ট, থার্ড পার্ট হচ্ছে শেষ। এবার আসো যে এই যে রিভিশন ক্ষমতা যে খালি আছে, সেই রিভিশন ক্ষমতার তো একটা লিমিট আছে, তাই না? সো সেই হাইকোর্টের রিভিশন ক্ষমতার সীমাবদ্ধতা থাকবে পরের পয়েন্ট। সীমাবদ্ধতাটা কি কি? 1 নম্বর সীমাবদ্ধতা আমি মুখে বলতেছি, সেটা হচ্ছে যদি কোনো ম্যাজিস্ট্রেট আদালত যদি কোনো একটা রায় দেয়, সেই রায়ের যদি রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে চায়, ওই ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ ক্ষমতা যেটা, ওই ক্ষমতার বেশি শাস্তি কখনো হাইকোর্ট বিভাগ রিভিশনে দিতে পারবে না। তার মানে যখন হাইকোর্ট বিভাগ রিভিশন করবে, হাইকোর্ট বিভাগ যেই আদালতের রায়টা, ফার্স্ট ক্লাস কিংবা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যে আদালতের দণ্ডটা সে রিভিশন করবে, তার ক্ষমতাও তখন ধরে নেওয়া হবে ওই দণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। সাপোজ একজন ম্যাজিস্ট্রেটের যদি সর্বোচ্চ যদি 7 বছর জেল দেওয়ার ক্ষমতা থাকে, সেইটা যদি তোমার রিভিশন করা হয় হাইকোর্ট, সেটা কখনো হাইকোর্ট এই 7 বছরের সাজাটাকে কখনো 8 বছর করে দিতে পারবে না। সর্বোচ্চ সীমাটাই হাইকোর্টের সীমা হবে রিভিশনের। ওকে, শেষ। 2 নাম্বার হচ্ছে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে হাইকোর্টের খালাস আদেশ দণ্ডে পরিণত করতে পারবে না। দেখো, খালাস আদেশ চাইলে শাস্তি থাকলে শাস্তি বাড়াইতে পারবে, গ্রেফতারের ক্ষমতা দিতে পারবে, মানে খালাস আদেশ বাদ দিয়ে গ্রেফতার করতে পারবে, কিন্তু খালাস আদেশটা দণ্ডাদেশে পরিণত করতে পারবে না। এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। এটা হচ্ছে, এটা রেফারেন্স দিয়ে দিবা 20 ডিএলআর, এই এটা কি লিখলাম 540 কেসের নাম আমি জানি না, আমার মনেও নাই, আমার এটা মনে আছে এটা 20 ডিএলআর 540, আমার এখানে বইয়ের সেকশনগুলোর ছবি দেওয়া সব এখানে। এটা সো এটা হচ্ছে 20 ডিএলআর 540 অনুযায়ী যে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে দণ্ড বাড়াইতে পারবে, কিন্তু কখনো খালাস আদেশকে দণ্ডাদেশে পরিণত করতে পারবে না। শেষ। এরপরে আসা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার যেটা, যেই মামলায় একজন আসামির কিংবা সংক্ষুব্ধ পক্ষের আপিল করার ক্ষমতা ছিল কিন্তু সে আপিল করে নাই, সেই ক্ষেত্রে পরবর্তীতে সেই পক্ষ যে কখনো হাইকোর্টে রিভিশন চাইতে পারবে না। মানে যার আপিল করার ক্ষমতা ছিল কিন্তু আপিল করেনি, সে পরবর্তীতে হাইকোর্টে গিয়ে রিভিশন চাইতে পারবে না। এটা হচ্ছে 439 এর 5, 439 ধারা সেকশন সাবসেকশন 5 এ হলো এটা বলা আছে। শেষ। আরেকটা সীমাবদ্ধতা, দায়রা আদালত যেখানে অলরেডি তার রিভিশন ক্ষমতা প্রয়োগ করে ফেলছে, দায়রা আদালত যেখানে তার রিভিশন ক্ষমতা প্রয়োগ করে ফেলছে, সেখানে হাইকোর্ট বিভাগ আর রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। এর মানে হচ্ছে রিভিশন ক্ষমতা একবারই পাওয়া যায়, দুইবার পাওয়া যায় না। তুমি যদি দায়রা আদালতে রিভিশন করো, তুমি আর হাইকোর্টে যেতে পারবে না। ঠিক আছে, সিম্পল কথা। আর দায়রা আদালতের রিভিশনটা তোমার দায়রা আদালতে তো করতে হবে। এটা এটার একটা কেস আছে আসলে 35 ডিএলআর কত 125 এরকম একটা কেস, যেটা শিওর না, প্লিজ মেক ইট শিওর যে তোমরা এটা দেখছো। এটা হচ্ছে ওই অনুযায়ী যে একটা বিষয় একই বিষয় দুইবার রিভিশন করা যায় না, ব্যাপারটা হচ্ছে এটা। আর 5 নাম্বার হচ্ছে রিভিশন ক্ষমতা আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। এটা আদালত মনে করলে দিবে, না হলে দিবে না, এটারে কোনোদিন জোর করা যাবে না। শেষ। এই হচ্ছে তোমার হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা এবং রিভিশন ক্ষমতার কি বলা হয় সীমাবদ্ধতা চলে গেল। এবার আসে হচ্ছে আরেকটা বিষয়, যে এটা তো হাইকোর্টে গেল, এবার দায়রা আদালতের রিভিশন ক্ষমতা কি? হাতের লেখা ভেবে লাভ নেই, জাস্ট আমি লিখতেছি যে দায়রা আদালতের রিভিশন ক্ষমতাটা কি। এই দায়রা আদালতের রিভিশন ক্ষমতা এর আগে কি বললাম, যে 439 এর এ তে বলা আছে, মানে 439 এর ক তে বলা আছে দায়রা আদালতের রিভিশন ক্ষমতা। এটা হচ্ছে ল রিফর্ম অর্ডিন্যান্স 1978 এর ল রিফর্ম অর্ডিন্যান্স দ্বারা
এটা অ্যাড হয়েছে এবং এই 439 এর এ তে যেটা বলা আছে, আবার ভালো মতো শোনো, 439 এর এ তে বলা আছে যে দায়রা আদালতকেও রিভিশনের ক্ষমতা দেওয়া হয়েছে এবং যখন দায়রা আদালত রিভিশনের ক্ষমতা প্রয়োগ করবে তখন ঠিক হাইকোর্ট বিভাগ যেই রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে, দায়রা আদালতও ঠিক সেম রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে। সো যখন হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগ করে তখন সে আপিলের ইসের মতো ক্ষমতা সে ব্যবহার করে, তার মানে আপিল বিভাগের মতো ক্ষমতা। তার মানে যখন দায়রা আদালত তার রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে, সে হাইকোর্ট বিভাগের মতোই ক্ষমতা প্রয়োগ করবে এবং সেও আপিল এখতিয়ার প্রয়োগ করবে। শেষ। তার মানে দুইটা আদালতে এটা সেম। জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখলে অ্যান্সার দেওয়া যাবে, এত মুখস্থ করার কিছু নেই। জাস্ট ছোট ছোট সেকশনগুলো একটু মনে রাখো, দ্যাট উড বি এনাফ আই থিংক। বিকজ যারা খাতা দেখবে তারা আমার চেয়ে অনেক জ্ঞানী, সো তারা এতটুকু বুঝতে পারলেই হবে যে না তুমি বিষয়টা জানো, তোমার আইডিয়া আছে এবং তুমি পড়ছো। এরপরে লাস্টে হচ্ছে যে খালাস আদেশ বাতিল করে দণ্ডাদেশে পরিণত করা যাবে কিনা। এটা হচ্ছে নরমাল একটা প্রিন্সিপাল যে না, কখনো খালাস আদেশকে বাতিল করে দণ্ডাদেশে পরিণত করা যায় না। এটা হচ্ছে একটা প্রিন্সিপাল যে ফৌজদারি কার্যবিধি 439 বলা আছে যে দণ্ডাদেশ চাইলে বাড়াইতে পারবে কিন্তু খালাস আদেশ বাতিল করে দণ্ডাদেশে পরিণত করতে পারবে না। এটার আবার সাপোর্ট কি? এটার সাপোর্টে আছে হচ্ছে 20 ডিএলআর 540। এখানে বলা আছে যে রিভিশনে দণ্ডাদেশ বাড়াতে পারবে কিন্তু খালাস আদেশ, হাতের লেখা না বুঝলে কিছু করার নাই, মুখে শোনো, পরিবর্তন করে দণ্ডাদেশে পরিবর্তন করতে পারবে না, পরিণত একটা কেসে মনে রাখো, মেইন বিষয় হচ্ছে এটা, তোমার কেসটা হুবহু যেভাবে আছে ওভাবে তুলে দিতে হবে এমন কোনো কথা নেই। কেসের ডিসিশন মনে রাখো। সো এই 20 ডিএলআর 540 এই কেসটাতে বলা আছে যে রিভিশনের সময় আদালত চাইলে, হাইকোর্ট বিভাগ কিংবা দায়রা আদালত চাইলে খালাস আদেশ বাতিল করতে পারবে, ঠিক আছে, চাইলে দণ্ড যেটা আছে সেটা বাড়ায় দিতে পারবে। যেমন ধরো একটা চুরির দণ্ড আছে নরমাল 378 এর যেটা, এটা চুরির দণ্ড কত? 3 ইয়ার্স। কেউ যদি চায়, আদালত যদি চায়, হয়তো যদি কাউকে 1 ইয়ার দিয়ে থাকে, রিভিশন করে সেটাকে 2 ইয়ার্স করতে পারো, 3 ইয়ার্স করতে পারো, ইট ডাজন্ট ম্যাটার, করতে পারবে। কিন্তু যেটাকে খালাস হয়ে গেছে সেই খালাস আদেশটাকে বাদ দিয়ে সে দণ্ডে পরিণত করতে পারবে না। ওকে, এটাই কথা। এবং এটা কোথায় সাপোর্ট দেওয়া আছে? 20 ডিএলআর 540। এখানেই শেষ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আমার ভুল ত্রুটি থাকতে পারে, মাফ করবে, আমি অনেক দ্রুত কথা বলছি বিকজ আই এম ট্রাইং টু মেক ভিডিওস লেস দেন 30 মিনিটস। 30 মিনিটের উপর হলে আপলোড হয় না, আর একটু হ্যাসেল হয়ে যায় ভিডিও করা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।